বিসমিল্লাহির রহমানির রহিম। জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, যৌথ উৎপাদন ও উপজাত দ্রব্য। আসলে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, উপজাত দ্রব্যগুলো কি? জয়েন্ট প্রোডাক্ট হলো যে পণ্য থেকে একের অধিক প্রোডাক্ট উৎপাদন করা যায় সেটাকে জয়েন্ট প্রোডাক্ট বলা হয়। যেমন ধান থেকে চাউল এবং তুষ বা কুড়া তৈরি হয়, সরিষা থেকে সরিষার তেল এবং সরিষার খোল তৈরি হয়, নারিকেল থেকে নারিকেলের খোল এবং নারিকেলের তেল তৈরি হয়। ধান থেকে চাউল এবং তুষ বা কুড়া তৈরি হয়, এখানে মেইন প্রোডাক্ট হলো চাউল আর বাই প্রোডাক্ট হলো কুড়া বা তুষ। অর্থাৎ যে পণ্য আমরা তৈরি করার উদ্দেশ্যেই জয়েন্ট প্রোডাক্ট ক্রয় করে থাকি সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট। যেমন আমরা চাউল উৎপাদন করার জন্য ধান ক্রয় করি, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আর শত চেষ্টা করার পরেও আমরা যে প্রোডাক্ট থেকে মানে যেটা বাদ দিতে পারি না, যেমন কুড়া বা তুষ, এই যে কুড়া অটোমেটিক্যালি তৈরি হয়, আমরা কিন্তু কেউ কুড়া তৈরি করার জন্য ধান কিনি না, কিন্তু অটোমেটিক্যালি এটা তৈরি হবেই। এটা হচ্ছে বাই প্রোডাক্ট, উচ্ছিষ্ট উপজাত দ্রব্য। এখন সরিষা ক্রয় করা হয় কিসের জন্য? তেল উৎপাদনের জন্য। তেল উৎপাদনের জন্য যদি সরিষা ক্রয় করা হয়, তেল হচ্ছে এখানে মেইন প্রোডাক্ট আর সরিষার খৈল হলো এখানে বাই প্রোডাক্ট। তা এখন আমরা জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট সম্পর্কে জানলাম। এখানে আমাদের কি তৈরি করতে হবে? এই অধ্যায়ে আমাদের অঙ্ক করতে হবে দুইটা রিকোয়ারমেন্ট। একটা হলো জয়েন্ট কস্ট অ্যালোকেশন, আর একটা হলো ইনকাম স্টেটমেন্ট। এই দুইটা কাজ আমাদের করতে হবে। আচ্ছা, এই দুইটা অঙ্ক আমাদের দুইটা নিয়মে শিখতে হবে। এক নম্বর ফরম্যাট জয়েন্ট প্রোডাক্ট আর দুই নম্বর ফরম্যাট বাই প্রোডাক্ট। দুইটা ফরম্যাট আছে আর রিকোয়ারমেন্ট দুইটা, এর বাইরে আর কোনো রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, এখন আসি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। এটা করার জন্য আমাদেরকে 6টা নিয়ম শিখতে হবে। সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক আমি এখানে দিয়েছি। 6টা নিয়মকে আবার ভেঙে 7টা বানানো হয়েছে। তো এক নজরে সবগুলো নিয়মের একটি নমুনা অঙ্ক। জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের অঙ্কে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য মেথড ইউজ করতে হবে কয়টি? 7টি। এই 7টি মেথড আমি এখানে লিখে দিয়েছি। একবারে এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক দেওয়া হয়েছে। তাহলে আমাদের বইয়ের প্রথম অঙ্কটা শিখতে হবে, শুধুমাত্র এই অঙ্কটা করতে হবে শুধু শেখার জন্য। তো আসি আমরা সবাই একটু বই বের করি। 1 নম্বর প্রবলেমটা দেখুন। ইন এ টিম্বার কোম্পানি the milling operation to the split of point during a period amount to টাকা 70,000 with the following production। নিচের এই প্রোডাকশনগুলো প্রোডাকশন করতে আমাদের স্পিরিট অফ পয়েন্টে খরচ হয়েছে কত? 70,000 টাকা। এটা হলো আমাদের জয়েন্ট কস্ট। তাহলে কাঠ, এখানে কাঠের কোম্পানি কাঠ ক্রয় করেছে, সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরির কাঠ বের হয়েছে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড অ্যান্ড থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের কাঠ 500 ইউনিট, সেকেন্ড গ্রেড 800 ইউনিট, থার্ড গ্রেড 700 ইউনিট। মোট 2000 ইউনিট কাঠ এখান থেকে পাওয়া গেছে। সেল প্রাইস দেওয়া হয়েছে। ফার্স্ট গ্রেডের দাম একটু বেশি, 50 টাকা পার পিস, সেকেন্ড গ্রেড 40 টাকা আর থার্ড গ্রেড হলো 45 টাকা। ফার্দার কস্ট, এই ফার্দার কস্টকে বলা হয় সেপারেট কস্ট। অর্থাৎ জয়েন্ট প্রোডাক্টটা ভেঙে যখন সেপারেট করা হলো, আলাদা আলাদা পণ্য হলো এবং সেই প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা যখন খরচ হবে তখন সেটাকে বলা হবে ফার্দার কস্ট। সেপারেট কস্ট বলা হয়, ফার্দার কস্ট বলা হয়। ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? জয়েন্ট কস্ট কিন্তু 70,000, কাঠ ক্রয় করার সময় যে 70,000 ছিল, এই 70,000 টাকা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের ভিতরে বন্টন করে দিতে হবে। কোন গ্রেডে কত টাকা ভাগের ভাগ পড়ে। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপরশন দ্য জয়েন্ট কস্ট আন্ডার দ্য এভারেজ ইউনিট কস্ট মেথড। মেথডের নাম হলো এভারেজ ইউনিট কস্ট মেথড। মেথডের নাম শুনে বুঝতে পারছি আমাদের কি হবে, অঙ্কটা করতে হবে। অ্যান্সারটা কিন্তু মাথায় চলে আসছে। কি বলেছে? এভারেজ ইউনিট কস্ট। তার মানে টোটাল ইউনিট দ্বারা টোটাল এই জয়েন্ট কস্টকে ভাগ করে ফেলতে হবে। ভাগ করলে গড় পার ইউনিটের জয়েন্ট কস্ট বেরিয়ে আসবে।
এবার পার ইউনিট যেটা বেড়ে আসবে ওই পার ইউনিট দ্বারা টিম্বার এ গ্রেড 500 ইউনিটের সাথে গুণ করব, বি গ্রেড 800 ইউনিটের সাথে গুণ করব, সি গ্রেড 700 ইউনিটের সাথে গুণ করব। বাস টোটাল কস্ট ফার্স্ট গ্রেডের কত টাকা ব্যয়, জয়েন্ট কস্ট, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এগুলো আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে হলো এভারেজ ইউনিট কস্ট মেথড, ওয়েটেড এভারেজ মেথড, ফিজিক্যালি মেজার মেথড, তারপরে সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। স্প্লিট অফ পয়েন্ট কি, যে পয়েন্টের থেকে পণ্যগুলো সেপারেট হচ্ছে ওই পয়েন্টকে বলা হয় স্প্লিট অফ পয়েন্ট। যেখান থেকে সেপারেট হবে ওই পয়েন্টের সেল ভ্যালু যদি আমরা ফার্দার কস্ট না করে স্প্লিট অফ পয়েন্টেই সেল করে দিই তাহলে আমাদের কত টাকা হবে সেটা আমাদের এখানে দেখানো হবে। এই মেথডে কিভাবে বন্টন করতে হয়। নিট রিয়েলাইজেবল ভ্যালু, এনআরভি মেথডে কি করতে হয়, সেল ভ্যালু থেকে ফার্দার কস্ট বাদ দিলে এনআরভি পাওয়া যায়, সেই মেথড অনুযায়ী করতে হবে। গ্রোস মার্জিন মেথড, গ্রোস মার্জিন এটা পার্সেন্টেজ দেখাতে হবে, কিসের, গ্রোস প্রফিটের পার্সেন্টেজ দেখাতে হবে। আন্ডার রিজার্ভ কস্ট মেথড, রিজার্ভ কস্ট মেথড দেখাতে হবে কত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। আচ্ছা এখন আসি, তাহলে আমরা প্রথমে 1 নাম্বার এভারেজ ইউনিট কস্ট মেথডে দেখাই। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য এভারেজ ইউনিট কস্ট মেথড। মোট কস্ট 70,000, এভারেজ ইউনিট কস্ট, তাহলে মোট ইউনিট কত, 2000, এই যে 2000 ইউনিট ভাগ করে দিই, ভাগ করে দিলে কত আসে, 35 টাকা পার ইউনিট। এখন ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড দেখেন একটু, ফার্স্ট গ্রেড 500 ইউনিট, সেকেন্ড গ্রেড 800 ইউনিট, থার্ড গ্রেড 700 ইউনিট। গুণ করলাম 35 টাকা 35 টাকা 35 টাকা, গুণ করে আসলো 17,500, 28,000 এবং 24,500, টোটাল মিলে 70,000 টাকা। ক্লিয়ার, 70,000 টাকা হয়েছে। তাহলে আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করে যা পেয়েছি 70,000 টাকা, এটাই এনাফ। তাহলে বন্টন হয়েছে 70,000 এর সাথে মিলে গেছে। ক্লিয়ার, এইটুক কাজ অনেক সহজ, কিন্তু সব থেকে সহজ একটা অধ্যায় হলো এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট অঙ্ক। জাস্ট শুধু জয়েন্ট কস্ট গুলো বন্টন করে দিতে হবে, মেথডের নাম বলবে, মেথডের নিয়ম অনুযায়ী আপনি অ্যান্সার করবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা 70,000 টাকা কিভাবে বন্টন করলাম, এভারেজ কস্ট মেথড অনুযায়ী। আবারও বলি কি মেথড ছিল এটা, এভারেজ ইউনিট কস্ট মেথড। মোট ইউনিট দ্বারা টোটাল জয়েন্ট কস্টকে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দিয়ে এভারেজ ইউনিট কস্ট মেথড দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, আমাদের এখানে তাহলে 70,000 টাকা আমরা মিলাতে পারলাম। এবার আসি, সবসময় খেয়াল রাখতে হবে জয়েন্ট কস্ট যেটা আসবে এটা যেন আমাদের টোটালে মিলে যায়, তাহলে অঙ্ক সঠিক হয়েছে। 2 নাম্বার নিয়ম, ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড মানে ভার প্রদত্ত, এই ভারটা দেওয়া থাকবে। কি ভার দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে পয়েন্ট, এটা 5, 3, 3, এই 3টে পয়েন্ট দেওয়া আছে। এটা হলো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেডের পয়েন্ট। ক্লিয়ার? তাহলে ফার্স্ট গ্রেড হলো 5 ওয়েটেড, আর সেকেন্ড গ্রেড 3, এরপরে থার্ড গ্রেড হলো 3। ওয়েটেড এভারেজটা এটা দেখাই, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য ওয়েটেড এভারেজ কস্ট মেথড। স্টেটমেন্ট দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। প্রোডাকশন ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ইউনিট 500, 800 এবং 700, পয়েন্ট 5, 3, 3। এগুলো কোথায় পেলাম, এই ওয়েট, ওয়েট আমাদের প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে। 500 × 5, 5 × 5 2500, 800 × 3, 3 × 8 2400, 700 × 3, 3 × 7 2100। এটা হলো ওয়েটের ইউনিট। ইউনিটের সংখ্যা ছিল 500, প্রত্যেকটা ইউনিটের কত পয়েন্ট করে ওয়েট আছে, 5 5 করে গুণ করলাম, ওয়েটের ইউনিট হলো 2500, 2400, 2100, সব মিলে 7000। এখন টোটাল জয়েন্ট কস্ট 70,000, ওয়েটেড ইউনিট দ্বারা ভাগ করিলাম 7000 দিয়ে, তাহলে প্রতি ভাগে পড়লো 10। এই 10 দিয়ে 2500কে গুণ করিলাম 25,000 টাকা, 2400কে গুণ করিলাম 24,000 টাকা,
2100 গুণ করলাম 21000 টাকা, সব মিলে কত 70000 টাকা। তাহলে জয়েন্ট কস্ট হলো 70000 টাকা। মিলে গেছে? এটাই সঠিক হয়েছে। তাহলে জয়েন্ট কস্ট আমাদের 70000 টাকা মিলে গেল। কি মেথড গেল এটা? ওয়েটেড এভারেজ। পার্থক্য কি ছিল? ভার পদার্থ লেখা ছিল, তাই না? তাহলে ভার পদার্থ মানে এখানে অবশ্যই ওয়েট দেওয়া থাকবে। 2 নম্বর মেথড শেষ। এবার আসি ফিজিক্যাল মেজার মেথড। এখন প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক করতে হবে। ফিজিক্যাল মেজার কত ইউনিট হয়েছিল? এই ইউনিটের সংখ্যাটা হলো ফিজিক্যাল। তো আসেন 3 নম্বরে দেখাই। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য ফিজিক্যাল মেজারমেন্ট মেথড। প্রথমে ফার্স্ট গ্রেড টিম্বার, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, থার্ড গ্রেড পর্যন্ত লিখে কত হয়েছে? 2000। আচ্ছা 2000 এর মধ্যে 500, এটা মেজারমেন্ট ঠিক করতে হবে। 500 ভাগ 2000, তাহলে 500 ভাগ 2000 গুণন। এখন আমরা জয়েন্ট কস্ট পাচ্ছি কত? 70000 টাকা। তাহলে 70000 দিয়ে গুণ করলাম, 500 ভাগ 2000 গুণন 70000, কত আসলো? 17500। এবার 800 ভাগ 2000 গুণন 70000, তাহলে 28000। 700 ভাগ 2000 গুণন 70000, তাহলে কত আসলো? 24500। এই সব মিলে হলো 70000 টাকা। ক্লিয়ার? 70000 টাকা জয়েন্ট কস্ট মিলে গেছে। তাহলে আমরা কি কাজ করলাম? ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল ইউনিট, এখানে কোনো ওয়েট নেই, এভারেজ কিছু করা লাগলো না। এই ইউনিটের সংখ্যা দিয়েই এই ইউনিটকে ভাগ করে 70000 দিয়ে গুণ করে ফেললাম, বাস। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম ফিজিক্যাল মেজার মেথড। 4 নম্বর নিয়ম কি? সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। এখন স্প্লিট অফ পয়েন্টে কোনো ফার্দার কস্ট অনুষ্ঠিত হয় না, অর্থাৎ যে ফার্দার কস্ট এখানে আছে এটা স্প্লিট অফ পয়েন্টে খরচ হয় না, স্প্লিটের পরে যায় খরচ হয়। এই মুহূর্তে আমরা সেল ভ্যালু দেখতে পাচ্ছি 50 টাকা, 40 টাকা, 45 টাকা। সেল ভ্যালু মেথড যদি করতে পারে তাহলে সেল কত? সেল বের করে নিয়ে আগে আমরা 4 নম্বর নিয়মে আসেন। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। সেল প্রাইস 50 টাকা, 40 টাকা, 45 টাকা। 500 গুণন 50, 25000 টাকা। 800 গুণন 40, 32000 টাকা। 700 গুণন 45, 31500 টাকা। এই হলো সেল। কত সেল? 85500 টাকা। এখন সেল ভ্যালু হয়ে গেছে। এটা দিয়ে এখন টোটাল সেল দিয়ে জয়েন্ট কস্টকে ভাগ করব। এখন সেটা করতে পারি, অথবা টোটাল সেল দিয়ে মেজারমেন্ট ঠিক করি। টোটাল সেল দিয়ে স্পেসিফিক সেলকে ভাগ করলাম, অর্থাৎ 25000 ভাগ 88500 গুণন 70000। বিকল্প পথ হচ্ছে এই 88500 দিয়ে 70000কে ভাগ করে 25000 দিয়ে গুণ করলে ওই একই উত্তর আসবে। আচ্ছা, আবার কি করলাম? 32500কে 88500 দিয়ে ভাগ করলাম, 70 দিয়ে গুণ করলাম। আবার 31500কে 88500 দিয়ে ভাগ করে 70 দিয়ে গুণ করলাম, ব্যাস। তাহলে অ্যামাউন্ট গুলো পেয়ে গেলাম। এই যে 3টা অ্যামাউন্ট পেয়ে গেলাম। এইটা আমরা এখন কপি পেস্ট করে এখানে উঠিয়ে দিলাম, ব্যাস। টোটাল যোগফল দেখেন তো কত হয়েছে? 70000। তার মানে জয়েন্ট কস্ট যে 70000, ওটা কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে, 3টা টিম্বারের মধ্যে বন্টন করে দিতে হবে, ব্যাস। এই হলো জয়েন্ট কস্ট অ্যালোকেশন। মেথড চেঞ্জ হচ্ছে, একটু কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, আলাদা চেঞ্জ হচ্ছে। এই তাহলে এটা কি মেথড গেল? সেল ভ্যালু এ স্প্লিট অফ পয়েন্ট মেথড। 4 নম্বর শেষ। এবার 5 নম্বর। 5 নম্বর কি মেথড ছিল? নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। হ্যাঁ, নিট রিয়েলাইজেবল বললে তখন ফার্দার কস্ট সেল থেকে বাদ দিতে হয়। সেল থেকে বাদ দিলে এনআরভি পাওয়া যায়, নিট রিয়েলাইজেবল ভ্যালু পাওয়া যায়। সেটা দিয়েই বাস মেজারমেন্ট করে নিতে হবে। এই তো শখ এটাই থাকবে। এনআরভি মেথড। ইউনিট 500, 800, 700। সেল প্রাইস 50, 40, 45। গুণ করে দেওয়া হলো, গ্রোস সেল পাওয়া গেল 25, 32, 31500।
বাস এটা হলো গ্রোস সেল। কিন্তু এনআরবি বলেছে বলে এখন ফার্দার কস্ট আছে, বাদ দিতে হবে। ফার্দার কস্ট বসাই দেন, কত ছিল 10, 15, 12, মাইনাস করলে এটা থাকে 15, এটা 17, এটা 19,500। ক্লিয়ার? অর্থাৎ 25 থেকে 10 বাদ দিলে 15,000 থাকে, 32,000 থেকে 15 বাদ দিলে 17,000 থাকে, 31,500 থেকে 12 বাদ দিলে 19,500 থাকে। এই হলো এনআরবি। এনআরবি কত হয়েছে? 51,500। এখন আমরা 51,500 দিয়ে 15,000কে ভাগ করে 17 দিয়ে গুণ করলেও যে উত্তর আসবে, আর 51,500 দিয়ে 70,000কে ভাগ করে 15 দিয়ে গুণ করলেও একই উত্তর আসবে। 20,388 হয়েছে। এরপরে 70,000 ভাগ 51,500 গুণ পরেরটা 17,000, কত আসে? 23,107 টাকা। নেক্সট তারপরেরটা 26,505 টাকা। সব মিলে কত? 70,000। জয়েন্ট কস্ট মিলে গেল, বাস অঙ্ক শেষ। এই ক্লিয়ার সবাই? নেক্সট আরেকটা মেথড 6, গ্রোস মার্জিন মেথড। when the সেল প্রাইস কিন্তু প্রশ্নে দেওয়া ছিল 50, 40, 45। এখানেও একটা গ্রোস প্রফিটের সেল দেওয়া আছে। এখানে when the সেল প্রাইস 80, 70, 75। যদি নিচের এটা দেওয়া না থাকে তাহলে উপরেরটাই আমাদের ইউজ করতে হবে, আর যদি নিচের এটা দেওয়া থাকে তাহলে নিচেরটা ধরেই আমাদেরকে গ্রোস প্রফিট বের করতে হবে। তাহলে আসি আমরা 6 নম্বর রিকোয়ারমেন্টটা দেখে আসি। allocation of joint cost under the gross margin rate method. গ্রোস মার্জিন প্রথমে সেল লিখতে হবে। সেল 500 গুণন 80, এটা রেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেকেন্ড নাম্বার 800 গুণন 70, 700 গুণন 75। এই মানগুলো যোগ করে 1,48,500 টাকা হয়েছে সেল। এখন সেল থেকে জয়েন্ট কস্ট ফার্দার কস্ট বাদ দিলেই গ্রোস প্রফিট পাওয়া যাবে। তাহলে জয়েন্ট কস্ট 70, ফার্দার কস্ট 3টা, সব মিলে যোগ করে 1,07,000। 1,48,500 থেকে 1,07,000 বাদ দিলে 41,500 টাকা থাকে। এটাই গ্রোস প্রফিট। এটার শতকরা হার বের করতে হবে। তাহলে গ্রোস প্রফিট মেথড অনুযায়ী আসবে গ্রোস মার্জিন রেট মেথড। গ্রোস প্রফিট 41,500 ডিভাইডেড বাই 1,48,500 টাকা সেল, ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 27.946%। ক্লিয়ার? এখন এইটা তো পার্সেন্টেজ বের হলো, এখনো তো আমাদের বন্টন হয়নি। তাহলে বন্টনের সিস্টেম কি? গ্রোস মার্জিন মেথডে আমরা জানি সেলের ভিতরে গ্রোস প্রফিট থাকে, জয়েন্ট কস্ট থাকে, ফার্দার কস্ট থাকে, আর প্রফিট থাকে। এখন দেখাচ্ছি কি যে প্রফিট গ্রোস প্রফিটটা বললাম। আমরা জয়েন্ট কস্ট বের করব, তাহলে প্রথমে সেল থেকে গ্রোস প্রফিট বাদ দিয়ে দিব, দিলে পাওয়া যাবে কস্ট অফ গুডস সোল্ড। সেখান থেকে আমরা ফার্দার কস্ট বাদ দিয়ে দিব, তাহলে অবশিষ্ট জয়েন্ট কস্ট থেকে যাবে, কারণ আমাদের উদ্দেশ্য জয়েন্ট কস্ট বের করা। তাহলে আমরা যে সেল উপরে দেখলাম কতটা ছিল, এখানে 1,48,500, তিনটা 3 রকমের 40, 56, 52,500। সেখান থেকে গ্রোস প্রফিটের পার্সেন্টেজ 27.496%। এটা গুণ করে নেন, গুণ করে নিয়ে ফলাফল যেটা হয়েছে, কত পার্সেন্ট কত টাকা হয়েছে এইগুলো সব বাদ দিয়ে দেন, দিলে কি থাকে? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যায়। কস্ট অফ গুডস সোল্ড এখান থেকে বাদ দিতে হবে ফার্দার কস্ট, তাহলে জয়েন্ট কস্ট পেয়ে যাবো। তাই ফার্দার কস্ট মাইনাস করলাম, জয়েন্ট কস্ট ফলাফল চলে আসলো 18,822, 25,350, 25,828 টাকা। তাহলে এই জয়েন্ট কস্ট গুলো আবার 3টা যোগ করতে হবে, যোগ করে 1,70,000 টাকা হয়েছে কিনা দেখতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে রিজার্ভ। ক্লিয়ার? তাহলে আমরা সেটাই করলাম। এখন যোগ করে দেখলাম 70,000 মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমাদের আর কিছু করা লাগবে না। যদি না মিলতো তাহলে রিজার্ভ কস্ট মেথড অনুযায়ী আরেকবার আমাদের বন্টন করতে হইতো। তো মিলে গেলে আর আমাদের বন্টন করা লাগবে না। জয়েন্ট কস্ট কত? 70,000 মিলে গেছে। বাস, এবার আসি 7 নম্বরে, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য রিজার্ভ কস্ট মেথড। অর্থাৎ এই যে মেথড আমরা করলাম, সেম এই মেথডেই লাস্টে যে এই যে 70,000 টাকা টোটাল, এটা মিলবে না, এটা অমিল হবে।
তাই সেই অমিল নিয়ে নতুন পুনরায় আরেকবার বন্টন করতে হবে মিল করার জন্য। প্রথমে আসি আমরা সেল লিখলাম, কোথায় পেলাম? এবার সেলটা একটু দেখতে হবে প্রশ্নে কি লেখা আছে। আন্ডার দ্য রিজার্ভ কস্ট মেথড এস্টিমেট দ্য গ্রোস প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে আমাদের আর নতুন করে পার্সেন্টেজ বানানো লাগবে না। এখন শুধু সেলসের উপরে বাস আমরা পার্সেন্টেজ কেটে গ্রোস প্রফিট বাদ দিয়ে দেবো। তাহলে আমরা সেলস লিখলাম, এখানে যে 7 নম্বরে 6 নম্বরে যে সেলটা দেওয়া ছিল 80 টাকা 70 টাকা এটাই লিখলাম। আচ্ছা, এটা লিখে এখান থেকে গ্রোস প্রফিটের যে রেটগুলো দেওয়া ছিল এই রেটগুলো মাইনাস করলাম গুণ করে। কতটা? 30, 25, 20 বাদ দেওয়ার পরে যেটা থাকে কস্ট অফ গুডস, এরপরে ফার্দার কস্ট বাদ দেওয়া হলো, ব্যাস জয়েন্ট কস্ট পেয়ে গেলাম। ক্লিয়ার? এই জয়েন্ট কস্ট এখানে যোগফলটা একটু খেয়াল করেন 75,000 হয়ে গেছে, কিন্তু জয়েন্ট কস্ট তো আমাদের হওয়ার কথা 70,000, 75,000 হয়ে গেল, 5,000 বেশি হয়ে গেছে। এই 5,000 টাকা বেশি হয়ে গেছে বলে জয়েন্ট কস্টটা পুনরায় বন্টন করতে হবে। তাহলে কিভাবে বন্টন করা যায়? আমরা বন্টন করবো 70,000 টাকা, সেই 70,000কে 75 দিয়ে ভাগ করে 18 দিয়ে গুণ করলে একটা ফিগার আসবে। 70,000কে 75 দিয়ে ভাগ করে 27,000কে গুণ করতে হবে, আবার 70কে 75 দিয়ে ভাগ করে 30,000 দিয়ে গুণ করতে হবে, বাস ওকে, তাহলে মান চলে আসবে। এখানে কত আসছে ফলাফল? একটা আসছে 16,800, 25,200 আর 28,000। ক্লিয়ার? এই মানটাই হলো আমাদের প্রকৃতপক্ষে জয়েন্ট কস্ট। তাহলে জয়েন্ট কস্ট অ্যালোকেশন হলো 16,800, 25,200, 28,000 যোগ করলে কত হবে? 70,000। বাস অ্যান্সার হয়ে গেল। তাহলে রিজার্ভ কস্ট মেথডে এটা বুঝলাম যে লাস্টে যে জয়েন্ট যোগফল জয়েন্ট কস্টের এটা অমিল থাকবে, সমান হবে না। সমান হলে উপরের গ্রোস মার্জিন রেট মেথড হয়ে যাবে, আর যখনই অসমান হবে তখন সেটা রিজার্ভ কস্ট মেথড হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের কয়টা মেথড শিখলাম? 7টা মেথড একটা অঙ্কে। এখন এই অঙ্কটা আমাদেরকে প্রত্যেকেই বাড়িতে একবার করে করবে। এই 7টা রিকোয়ারমেন্ট মানে 7টা অঙ্কের মতো। কারণ পরীক্ষার হলে যে কোনো একটা রিকোয়ারমেন্ট আসবে, রিকোয়ারমেন্টগুলো আপনার মনে রাখার জন্য এটা প্র্যাকটিস করতে হবে আজকে 2-3 বার করে। তাহলে ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপ্রোচ দ্য জয়েন্ট কস্ট অ্যালোকেশন এভারেজ ইউনিট কস্ট মেথড। এভারেজ ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড মানে ভার পদার্থ, এটা কিন্তু ভার দেওয়া থাকবে। ফিজিক্যাল মেজারমেন্ট মেথড, তাহলে ফিজিক্যাল ইউনিটের সংখ্যা মেজার করতে হবে। সেলস ভ্যালু অফ স্প্লিট অফ পয়েন্ট মেথড, এনআরভি মেথড, গ্রোস মার্জিন মেথড। গ্রোস মার্জিন আবার সেল এখানে আলাদা না দেওয়া থাকতে পারে, দেওয়া আছে বলে আমরা সেটা ইউজ করেছি। আন্ডার দ্য রিজার্ভ কস্ট মেথড। ক্লিয়ার? এখন আশা করি মনে হয় সবাই বুঝতে পারছে। কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলেন তো। স্যার রিকোয়ারমেন্ট 5 যদি একটু বুঝিয়ে দিতেন। নেট মেথডের রিকোয়ারমেন্ট 5 নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, খুব সহজ একটা ইম্পর্টেন্ট মেথড। এটা এনআরভি মেথড। এই মেথডের কাজ হলো প্রথমে সেল বের করবেন আপনারা। সেল কোর্সে দেওয়া আছে সেল রেট, ইউনিটের সাথে সেল রেট গুণ করলে তো সেল ভ্যালু চলে আসে। সেখান থেকে বাদ দিতে হবে একটা আইটেম, সেই আইটেমটার নাম হলো ফার্দার কস্ট। এই ফার্দার কস্ট বাদ দেওয়ার পরে যে ফলাফল হয় এটাকে বলা হয় এনআরভি। এই হলো এনআরভি মেথডের কাজ। তাহলে আমরা 5 নম্বর অ্যানসারটা দেখে আসি, যেটা বললাম প্রথমে সেল বের করেছি আমরা এই পর্যন্ত, গ্রোস সেল। এখন নিয়ম আছে এনআরভি মানেই এনআরভি বের করতে হবে, এখানে ফার্দার কস্ট বাদ দিতে হবে। তাই ফার্দার কস্ট 10, 15 আর 12 বাদ দিয়ে দেওয়া হবে। বাদ দিলে কত আসলো এনআরভি? এইগুলো সবাই বুঝতে পারছেন? ইএনআরভি এটার মানে কি? এস্টিমেটেড এনআরভি। ইএনআরভি না দিলে হবে, শুধু এনআরভি লিখলে হবে। আলহামদুলিল্লাহ।
তাহলে আজকে আপনারা এই 7টা অঙ্ক এই স্যার 7টা প্রাইম টেস্ট পাশে কেন আরেকবার বলেন। জয়েন্ট কস্ট পাশে এটা দেখালেন এনআরবি পর্যন্ত রেখেছেন ও জয়েন্ট কস্ট এটা কিভাবে দিচ্ছেন? জয়েন্ট কস্ট এইটা কি হবে আসছে এইটা বলবো। জি স্যার। আচ্ছা দেখেন এইটা মূলত আসলে বন্টন করে নেওয়ার পরের ঘটনা। প্রথমে এনআরবি কত হয়েছে আপনার ৫১,৫০০। এই ৫১,৫০০ দিয়ে ১৫,০০০ ভাগ করে ৭০,০০০ দিয়ে গুণ করলে এই ফিগারটা চলে আসে, বুঝতে পারছেন? আবার ১৭,০০০কে ৫১,০০০ দিয়ে ভাগ করে আবার যদি ৭০,০০০ দিয়ে গুণ করি তাই এটা চলে আসবে। এই মেজারমেন্ট ঠিক রাখলাম। তাহলে আমরা জয়েন্ট প্রোডাক্টের অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট করে শিখে ফেলেছি। আগামী ক্লাসে এই জয়েন্ট কস্ট করাবো, আবার ইনকাম স্টেটমেন্ট শেখাবো ২ নম্বর রিকোয়ারমেন্ট। তারপরে দেন আমরা ২ নম্বর ফরম্যাটে যেতে পারবো। তো ১ নম্বর ফরম্যাটে আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন তো দেখি, অঙ্ক করার পরে সমস্যা পাওয়া যাবে না স্যার কোনো স্যার অঙ্ক করে সমস্যা যদি বের হয় তখন বলবো। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে যে 7টা রিকোয়ারমেন্ট একটা অঙ্কের মাধ্যম দিয়ে সবগুলো নিয়মের অঙ্ক শেখানো হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা সবাই মিলে যে